তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আছি আতিফা আঞ্জুমান। জানিয়ে দেব বার্তাকক্ষের সর্বশেষ। দেশে করোনায় আরও 195 জনের মৃত্যু, নতুন রোগী 6,780 জন, শনাক্তের হার 32.55। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এলো 2.5 লাখ অক্সফোর্ডের টিকা, 1 মাসে মিলবে আরও 28 লাখ ডোজ। লকডাউনে রাস্তায় বের হলেই পুলিশের জেরা, রাজধানীতে বিধিনিষেধ না মানায় 383 জন গ্রেপ্তার, জরিমানা। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, 24 ঘন্টায় 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি 104 জনের ডেঙ্গু শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও 195 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 103 এবং নারী 92 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 19,046 জনের। 639টি ল্যাবে 24 ঘন্টায় 20,827 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,780 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 32.55%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,53,440 জনে। সুস্থ হয়েছে আরও 9,723 জন। এ নিয়ে মোট সুস্থ 9,88,339 জন। ঢাকায় পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় জাপানের দেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার 2,45,200 ডোজ টিকা, যা এই টিকার দ্বিতীয় ডোজ না পাওয়াদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। শনিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা বুঝে নেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এসব টিকা পাঠিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশি মিৎসু মোতেগি 15টি দেশের জন্য 1,10,00,000 অ্যাস্ট্রাজেনিকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য থেকে বাংলাদেশকে কয়েক ধাপে আরও প্রায় 28 লাখ টিকা দেবে দেশটি। এরই অংশ হিসেবে আসলো জাপানের প্রথম চালান। পর্যায়ক্রমে আসবে বাকি টিকা। সরকার 21 কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অক্সিজেন সংকট ও হাসপাতালে শয্যা বৃদ্ধির বিষয়ে ভিডিও কনফারেন্সে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকেই টিকার আওতায় আনা হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি আরও বলেন, আক্রান্ত 90% রোগী ভ্যাকসিন নেননি। করোনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল। তখনকার তুলনায় বর্তমানে সংক্রমণ বেড়েছে 6 গুণ, আর মৃত্যু বেড়েছে 10 গুণ। শয্যার চাহিদাও বেড়েছে 10%। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 21 কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি এবং সেই ভ্যাকসিনগুলো দিলে পরে আমাদের 80% লোক কভার হয়ে যাবে। যতটুকু সম্ভব ম্যাক্সিমাম আপনারা বেড বাড়াবেন, সামনে আরো হয়তো প্রয়োজন হতে পারে। করোনা রোগী বাড়ায় কোভিড হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ বেড খালি থাকলেও কুর্মিটোলায় বেডের অতিরিক্ত রোগী ভর্তি আছে। মুগদা জেনারেল হাসপাতালে এখনও কয়েকটি বেড খালি। শনিবার রাজধানীর করোনা হাসপাতাল ঘুরে মিলেছে এ চিত্র। এই আহাজারি প্রিয়জনকে হারানোর। বৃহস্পতিবার টঙ্গী থেকে আসা গোপাল দাসকে ভর্তি করা হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে। রাখা হয় আইসিইউতে, কিন্তু হয়নি শেষ রক্ষা। স্বজন হারানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছে স্বজনরা। আমাদের রোগীটা বাঁচত, আমরা সঠিক ট্রিটমেন্ট পাই নাই, সঠিক সময় টেস্ট করাইতে পারি নাই, সঠিক সময় আমাদের পেশেন্টের কাছে আসে নাই। তার 1.5 বছরের একটা মেয়ে আছে। হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেকেরই। শ্বাসকষ্ট হয়ে যায়, বুক ব্যথা করে, তারপর গলা ব্যথা করে, এমন হচ্ছে কেন বলে এটা এমনি হয়, আপনার অক্সিজেনের কারণে। কিন্তু আসলে এইটা না। আজকে ডাক্তার আসলো সকালে, বললো আপনি অক্সিজেন ঠিকভাবে যাচ্ছে না, এগুলো মেনটেন করতে। প্রচুর ময়লা, কিন্তু এখন যে লেভেলটা, এখন ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি ক্লিন করে, তাহলে এই দুর্গন্ধটা বের হয় না। ডিএনসিসি হাসপাতালে এখন করোনা রোগী 5 শতাধিক। খালি নেই আইসিইউ। হাসপাতালের পরিচালক জানান, গত 2-3 দিন ধরে বাড়ছে রোগীর চাপ। আগে যে ডিফারেন্সটা ছিল 70-30,
বাইরে থেকে 70 ভাগ আসতো, 30 ভাগ ঢাকার মধ্যে ছিল, সেটা এখন একটু মানে 60-40 এরকম একটা পজিশনে কিন্তু চলে আসছে। শুধু ঢাকার মধ্যে সিরিয়াস পেশেন্ট কম হচ্ছে সেটি না, তারাও আসলে আমাদের যে পরিকল্পনাটা আছে আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের সক্ষমতাটা বাড়াচ্ছি, প্রথম থেকেই করছি এবং এটি এখনও আছে। আমি যেটা আপনাদের বললাম যে আমরা যে 500 বেড সেটাকে কিন্তু আমরা এখন সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসছি। প্রায় একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ফাঁকা নেই আইসিইউ বেড, সক্ষমতার চেয়ে 43 জন রোগী বেশি ভর্তি। মুগদা জেনারেল হাসপাতালেও খালি নেই আইসিইউ বেড, আর সাধারণ বেড কিছু খালি থাকলেও রোগীর চাপ দেখে তা যথেষ্ট মনে করছেন না চিকিৎসকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ না মানায় গ্রেপ্তার হয়েছেন 383 জন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 137 জনকে 95,230 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও 441টি গাড়িকে 10,83,000 টাকা জরিমানা করা হয়েছে। সকাল থেকেই সড়কে ও মোড়ে মোড়ে চেকপোস্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবে ঢাকা প্রবেশ দ্বারগুলোতে ছিল মানুষের চাপ। এটি রাজধানীর প্রবেশদ্বার হিসাবে পরিচিত সাইনবোর্ড এলাকা। কোনো একটি লেগুনা পৌঁছানো মাত্র হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের দৃশ্য এটি। শুধু লেগুনাই নয়, যে কোনো গাড়ি থামলেই এভাবে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন অনেকে। পিকআপেও দেখা গেছে যাত্রী। আসার পথে মনে হয় সবাই একসাথে আছে, তো ওনাদেরকে আমরা সবসময় নেওয়া আশা করি, এর জন্য নিচ্ছি আর কি। খাওয়ার নাই, মানুষ কষ্ট করে বেড়েছে, কিভাবে মানুষ চলবো, বাচ্চা পোলাপান নিয়ে কিভাবে চলবো বলেন। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে সকাল থেকে দেখা যায় অফিসগামীদের ভিড়। গণপরিবহন না থাকায় চেকপোস্টে আইডি দেখিয়ে অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হেঁটে। ওনারা চেক করতেছে আসলে আমি কেন আসতেছি, এটা অবশ্য ঠিক, খুব ভালো কাজ করতেছে ওনারা। ব্যর্থ না, আর সাথে কি কথা বলবো, কারণ ঘুরে যাইতে হবে নাহলে অন্য জায়গা দিয়ে। মানে চাকরি গেলে তো আর আমার বউ বাচ্চা পোলাপান টোলাপান নিয়ে তো এখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, যে কারণে রাস্তায় বেরোনো। বৃষ্টির মধ্যেও লকডাউন কার্যকরে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। তবে লকডাউনের প্রথম দিনের তুলনায় শনিবার সকালে সড়কে গাড়ি ও লোকজনের চলাচল ছিল কিছুটা কম। আমরা প্রথমে আসলে এখানে তো কঠোরতা প্রদর্শনের সুযোগ রয়েছে, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকটা গাড়ি ভালোভাবে চেক করছি, চেক করে তারপরে তাদের কারণগুলো যথার্থ কিনা সেটা নিশ্চিত হয়ে আমরা অ্যালাউ করছি। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবিও বিভিন্ন মোড়ে মোড়ে লোকজনকে থামিয়ে বের হওয়ার কারণ জানতে চায়। অনেক এলাকায় পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতও। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। গভীর শোক জানিয়ে বিশিষ্টজনরা বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনো পূরণ হওয়া নয়। তার গান তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেমের নবজাগরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে বাদজোহর খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয় এই শিল্পীকে। কাঁদছে আকাশ, এই কান্না আর এখানে জড়ো হওয়া মানুষের শোক যেন একাকার হয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গণে। শিল্পী ফকির আলমগীরকে বিদায় জানাতে শহীদ মিনারে স্বজন, ভক্ত ও বিশিষ্টজনদের উপস্থিতি। ভারাক্রান্ত মনে তারা স্মরণ করলেন ফকির আলমগীরের অবদানের কথা। বাংলাদেশ গণসঙ্গীত সংগঠন তৈরি করে সেই সংগঠনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সংস্কৃতি আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে। এটা হলো তার অনেক বড় একটি অবদান। যুদ্ধে সে কখনোই থেমে থাকেনি, এই যুদ্ধ অবিরাম চালিয়ে গেছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। কারণ ফকির আলমগীর একমাত্র মানুষ ছিলেন যিনি একদম শিশু এবং চিরকাল যৌবনের মতো সে যে কোনো প্রগতিশীল কর্মকাণ্ডে গণসংস্কৃতির জায়গায় কিন্তু আপোষহীনভাবে তিনি দাঁড়িয়েছেন আর কি। শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের মন্ত্রীরাও। তারাও এই গুণী শিল্পীর প্রয়াণে শোক জানান। জনাব ফকির আলমগীর তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধ হিসেবে কাজ করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তিনি অনেক কালজয়ী গানের স্রষ্টা হচ্ছেন জনাব ফকির আলমগীর। এর আগে শনিবার সকাল 11টায় খিলগাঁও পল্লিমা সংসদে ফকির আলমগীরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই মুক্তিযোদ্ধা শিল্পীকে দেওয়া হয় গার্ড অফ অনার।
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা ও আরেক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবেশীরা বলছেন মৃত দুজনের গলায় দাগ দেখেছেন তারা। মৃত্যুর ঘটনা অস্বাভাবিক বললেও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ভোর 4টার দিকে বড় মেয়ে ঝুমারানী দাসের চিৎকার শুনে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন কালোচন্দ্র দাসের টিন শেডের ঘরটিতে। 11 বছর বয়সী সুমিচন্দ্র দাস ও মা ফুলচন্দ্র দাসের অচেতন দেহ খাটে পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান মা মেয়ে দুজনের গলায় একই রকম দাগ দেখেছেন তারা। এ বাসার এক দিদি যাইয়া আমার ডাক্তারছে চিল্লে সুমির মা নাই। আমি ঘুমের দুইটা আইসি আয়া দুই শক্ত হয়ে গেছে। দেওয়ারে কইতাছে কিছু অসুখ নাই, হেয়ার প্রেশার কম আসলো, আর মায়াটা বমি করছে একবার দুইবার, পাতলা পায়খানা করছে রাইতে। কথা বলছে আমার লোক। গলাতে একটা দাগ দিচ্ছে। গলায় দাগ আছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাবা ও বড় মেয়েকে। প্রাথমিকভাবে গৃহকর্তা কালোচন্দ্র হত্যার সাথে জড়িত বলে ধারণা পুলিশের। তার কাছে কথাবার্তা বলে কি পাওয়া যায়, পাওয়ার উপর একটা ঘটনা তো আর কেউ প্রথমেই ঘটিয়েই জানায় দেয় না যে আমি এটা করছি। আমরা তাদের কাছে কথাবার্তা বলছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তাদের থেকে আমরা কি পাই, পাওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশনটা কোন দিকে টার্ন করে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। এদিকে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মৃত্যুর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দিনরাত রাস্তায় থেকে বাতাস আর শব্দ দূষণের ফলে এই পরিস্থিতির শিকার হতে হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন এমন সমস্যার ফলে তাদের আয়ুষ্কালেও প্রভাব ফেলে। দিন বা রাত যে কোনো সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। প্রখর রোদ বা বৃষ্টি সব যায় মাথার উপর দিয়ে। টিভি দেখতে গেলে একটু সমস্যা হয়, আমি ভলিউম বেশি দেই, ওরা কমিয়ে দেয়। তবে এতেই শেষ নয় তাদের বিপত্তি। সড়কে ধুলোবালি, গাড়ির ধোঁয়া আর কান ঝালাপালা করার শব্দ তাদের জন্য দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা তৈরি করছে। আমাদের মেজাজ খিটখিটে থেকে যায়। তারপর অনেকেরই, আমার ট্রাফিক সদস্যের অনেকেই দেখছে যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ বেশি লং টাইম দাঁড়ানোর ফলে এই জিনিসটা হয়। আর আমাদের যেটা আর কি আপনাদের মাসেল ব্যথা বলেন বা ওই যে এই পেইন, যেটা পায়ের নিচে দেখা যায় ম্যাক্সিমাম জনের ব্যথা থাকে। রোডে দাঁড়ায় থাকার কারণে আমাদের ওই যে টায়ারের ক্ষয়টা ওইটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে চলে যায়, যার কারণে আমাদের সবারই শ্বাসকষ্ট সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় দায়িত্বরত 384 জন ট্রাফিক পুলিশ সদস্যদের উপর পরিচালিত একটি গবেষণা প্রকাশিত হয় জার্নাল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চে। এতে দেখা গেছে 84% ট্রাফিক পুলিশ সদস্যই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধুলাবালির মধ্যে যারা কাজ করে ওদের চিকিৎসাটা একটা জটিল অবস্থায় যায় এবং আলটিমেটলি একসময় ধরেন ওরা কাজ করতে করতে যখন চাকরি শেষের দিকে চলে আসে, চাকরিও শেষ, ওদের লাইফের এক্সপেক্টেন্সিও প্রায় শেষ হয়ে আসে। গবেষণায় আরও দেখা গেছে ধূমপায়ী ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যায় পড়ার হার 85.5%, আর অধমপায়ীদের এ হার 83.2%। এছাড়া আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে 64% ট্রাফিক পুলিশ শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত, ফলে 40% ট্রাফিক পুলিশ সদস্য ঘুমের সমস্যায় ভোগেন। ঘুমের মধ্যেও অনেক শব্দ অনুভব করেন। 56% কানে সার্বক্ষণিক বিদ্যুতের শব্দ পান এবং 27% মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। রোদ, বৃষ্টি কিংবা শব্দ দূষণ কোনোটা থেকেই বাদ যান না ট্রাফিক সদস্যরা। দিনরাত 24 ঘন্টা কাজ করেন ট্রাফিক নিয়ন্ত্রণে, ফলে তাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় গত 24 ঘন্টায় 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি 104 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ভেঙেছে গত বছরের রেকর্ড, শনাক্ত 1,500-এর বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 419 জন, মৃত্যু হয়েছে 3 জনের। ডেঙ্গু, করোনা একসঙ্গে হওয়ায় আইসিইউ লাগছে অনেকের। রাজধানীর মতিঝিলের বাসিন্দা তোফাজ্জল হোসেন, তার স্ত্রী ছেলে আক্রান্ত ডেঙ্গুতে। 3 হাসপাতাল ঘুরে স্ত্রীর জন্য জায়গা পেয়েছেন একটি বেসরকারি হাসপাতালে, ছেলে ভর্তি আরেকটিতে। দুইজনেই ডেঙ্গুতে আক্রান্ত, ছেলে অন্যখানে চিকিৎসা চলতেছে, বউকে এখানে হাসপাতালে ভর্তি করেছি এবং আরও 2 জন আছে, আমি আমার মেয়ে, আমরাও আশঙ্কার মধ্যে আছি। হাসপাতাল ঘুরে দেখা গেছে মুগদা, বাসাবো, খিলগাঁও, মতিঝিল, গ্যান্ডারিয়া থেকে
ডেঙ্গু রোগী এসেছেন বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তদের প্রায় 70 ভাগই দক্ষিণ ঢাকার বাসিন্দা। আশেপাশে মাঝে মধ্যে দেয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এই গলিটায় দেয় না, এবং গলিটার মধ্যে কিছু পানি টানি সবসময় জলাবদ্ধতা থাকে। মুগদা, মান্ডা এবং মানিকনগর ওখানকার প্রতিটা মহল্লাতেই মিনিমাম হিউজ পরিমাণ রোগী আক্রান্ত হচ্ছে। এদিকে অন্যবারের চেয়ে এবার ডেঙ্গু রোগীর জটিলতা দেখা দিচ্ছে বেশি। দ্রুত কমে যাচ্ছে প্লাটিলেট, ফুসফুসে জমছে পানি। ডেঙ্গু করোনা একসঙ্গেও আক্রান্ত হচ্ছেন অনেকে, তাদের লাগছে আইসিইউ। প্লাজমা লিকেজ হচ্ছে, যার জন্য পেশেন্ট শকে চলে যাচ্ছে, বিপি ফল করে যাচ্ছে। ডেঙ্গুতে যেটা মেইনলি আমরা ফ্লুইড মেনটেন করব, আর সঙ্গে ডেঙ্গুতে যেহেতু ব্লিডিং একটা টেন্ডেন্সি থাকে, তা এটাকে আমরা কমানোর জন্য আমরা ব্যবস্থা নিব। কিন্তু কোভিডে অনেক সময় দেখা যায় রক্ত জমাট বাঁধার সমস্যাটা থাকে, সেক্ষেত্রে যে আমরা মেডিসিনটা দিচ্ছি, কার্ডিনেক্স বলি বা যেটাই বলি আমরা দিচ্ছি না কেন, ওইটা আবার ডেঙ্গু পেশেন্টের জন্য হার্মফুল হয়ে যাবে। জুনে ডেঙ্গু রোগী ছিল 272, আর জুলাইয়ের 24 দিনে সে সংখ্যা বেড়ে হয়েছে 1202 জন। গত বছর মোট আক্রান্ত ছিল 1405 জন। এর বিপরীতে এবছরের জুলাই পর্যন্ত রোগী 1500-এর বেশি। এ পরিস্থিতিকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। মানুষ এখন দেশের বাড়িতে গিয়েছে, ডেঙ্গু রোগী এখন 64টা ডিস্ট্রিক্টেই ছড়াবে। এখন বন্ধ থাকা অফিস, আদালত, বিভিন্ন ভবনে এডিস মশা নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ না নিলে এডিস মশা আরও বেড়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী আরও অনেক বেশি হবে। এদিকে ডেঙ্গু রোগী বাড়লেও মশা মারতে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না 2 সিটি কর্পোরেশনে। সচেতনতার অভাব আছে নগরবাসীরও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত রুট পাল্টে ভুল পথে চলার কারণেই পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা, এমনটাই মনে করেন বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী। অটো ব্রেকার অচল ছিল, ফেরি চালকের এমন দাবি নাকচ করেছেন তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি কমিটি করবে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে উঠে যায় পিলারের পলেস্তারা। দুর্ঘটনার পরের দিন ঘটনাস্থলে নৌপরিবহন সচিব সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন নিয়ম না মেনে ফেরি চালানোর কারণে বারবার ধাক্কা লাগছে পিলারে। এসওপিটা তারা ফলো করছে কি না, এবং না যদি ফলো না করে থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে বা ডেভিয়েশনগুলো হচ্ছে, এগুলো চিহ্নিত করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দিব, যাতে করে এখানে ব্যবস্থাপনাগত উন্নতি হয় এবং এই ধরনের দুর্ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। দুর্ঘটনার পরই গণমাধ্যমের কাছে ফেরি মাস্টার আব্দুর রহমান দাবি করেন অটো ব্রেকার অচল হয়েই পিলারে ধাক্কা লাগে। মাস্টারের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী। ইলেকট্রিক ফল্ট করে ওই আপনার ব্রেকার পড়ে গেছে। এখন যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, এটা অসতর্কতা ছাড়া কিছুই না। তো ওই সময় হয়তো সে অন্য মনস্ক ছিল, অথবা অনেক সময় কেউ মদ্যপান করার কারো অভ্যাস থাকে, সেটাও থাকতে পারে, এটা জানা নাই। সে অসতর্কতায় ছিল বলে তার ফেরি পিলারে লাগছে, তার তো ওখানে যাওয়ার কথা না। ফেরি চলার অনুমোদিত রুট 8 থেকে 12 নম্বর পিলার এলাকা দিয়ে, তবে সে রুটে না গিয়ে কেন 17 নম্বর পিলার এলাকা দিয়ে চলল, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। পদ্মা সেতুর পিলার সুরক্ষায় তীব্র স্রোত এড়িয়ে নদীর অপেক্ষাকৃত মন্থর এলাকা দিয়ে চলাচলের পাশাপাশি ফেরিতে পর্যাপ্ত টায়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে পজিশনটা দিয়ে আপনি আসতে প্রচণ্ড স্রোতের কারণে সমস্যা হইতেছে, কোন কোন পিলারের স্প্যান দিয়া স্রোত কম সেটাকে ফাইন্ড আউট করা এবং তাদের নির্দেশনা দেওয়া। পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় রোডো ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান সহ 4 জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। এবার ঈদে কোরবানি হয়েছে 90,93,242 পশু। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবছর কোরবানির উপযুক্ত পশু ছিল মোট 1,19,16,000। তবে কোরবানি হয়েছে 90,93,242টি। সেই হিসেবে 28,23,000 পশু অবিক্রিত থেকে গেছে। গত বছর কোরবানির ঈদে পশু কোরবানি হয়েছিল প্রায় 94 লাখ। এছাড়া অনলাইনে এবার ঈদ উপলক্ষে মোট 3,87,579টি পশু বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 5 গুণ বেশি। আগামী বছর অনলাইন প্ল্যাটফর্মে গবাদি পশু ক্রয় বিক্রয়ের পরিসর আরও বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করবে। রাজধানী কোরবানির বর্জ্য সরলেও পশুর হাটগুলো জয়লাভ ময়লা আবর্জনায়। সে কারণে বাজেয়াপ্ত হচ্ছে দক্ষিণ ঢাকার সব হাটের ইজারাদারদের জামানত। পরিকল্পনা আছে তাদের আর ইজারা না দেয়ার।
আর উত্তর ঢাকার কর্তৃপক্ষ বলছে শর্ত ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীর আফতাবনগর হাট, পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য, সরানো হয়নি সামিয়ানা বা বাঁশের খুঁটিও। এবার উত্তর ঢাকায় হাট বসেছিল 12টি, এর বেশিরভাগেরই অবস্থা এমন। শর্ত অনুযায়ী বুধবার রাতেই সব সরিয়ে নেওয়ার কথা ছিল ইজারাদারদের, তবে তা না হয় শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে সিটি কর্পোরেশন। হয়তো 12 ঘন্টায় 10 ঘন্টায় বা 20 ঘন্টায় সরানো একটু কষ্টসাধ্য, কিন্তু সেই জিনিসগুলো ইজারাদার নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার কথা। আমরা তদন্ত করে দেখছি, কোথাও থেকে যদি না সরে থাকে তাহলে আমরা সম্ভব সকল রকমের উদ্যোগ গ্রহণ করব এবং শাস্তিমূলক যে সকল ব্যবস্থা নেওয়া আইনের মধ্যে আছে সেই ধরনের সকল ব্যবস্থাই তাদের বিরুদ্ধে নেওয়া হবে। দক্ষিণ ঢাকায় এবার বসেছিল 10টি হাট, শর্ত ভাঙায় জামানত বাজেয়াপ্ত হবে সব ইজারাদারদের। তাদের আর ইজারা না দেওয়ার কথাও ভাবছে তারা। ইজারাদারদের মধ্যে প্রায় সকলেই তারা যে শর্ত অনুযায়ী হাটের বাঁশ সরিয়ে দেওয়া, কেটে দেওয়া, বর্জ্য একসাথে আনা, প্রায় সকলেই তাদের এই পরিচ্ছন্নতার বিষয়ের যেই শর্তটি ছিল সেটা ভঙ্গ করেছেন। আমাদের সবাইকে শাস্তিমূলকভাবে এই ইজারা যে জামানত সেটা হয়তো বাজেয়াপ্ত করা হতে পারে। নিয়ম অনুযায়ী হাট ইজারা নিতে মোট দামের 10% জামানত হিসেবে রাখতে হয় ইজারাদারদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে 5 দিন বন্ধ থাকার পর রোববার থেকে লেনদেন শুরু হচ্ছে ব্যাংক ও শেয়ার বাজারে। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে থেকে লেনদেন চলবে, তবে কমেছে লেনদেনের সময়সূচি। 25 জুলাই থেকে ব্যাংক খোলা থাকবে সপ্তাহে 5 দিন, লেনদেন সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এ সময় শেয়ার বাজারে 3 ঘন্টা লেনদেন হবে। লেনদেন শুরু হবে সকাল 10টায়, চলবে বেলা 1টা পর্যন্ত। পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের 15 মিনিট অর্থাৎ সকাল 9:45 থেকে 10টা পর্যন্ত থাকবে প্রি ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়া পরবর্তী 15 মিনিট অর্থাৎ বেলা 1টা থেকে বেলা 1:15 মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে 200 মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে পাঠাচ্ছে দেশটির কেন্দ্র সরকার। এই প্রথম অক্সিজেন সরবরাহের জন্য বিশেষায়িত এই ট্রেনে করে দেশের বাইরে অক্সিজেন পাঠাচ্ছে দেশটি। শনিবার এক বিবৃতিতে এ তথ্য দেয় ভারত সরকার। সেখানে বলা হয় 10টি কন্টেইনার করে অক্সিজেনগুলো নিয়ে আসা হবে। এরই মধ্যে বাংলাদেশে আসার জন্য অক্সিজেন এক্সপ্রেস ট্রেন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারত জুড়ে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দেওয়ার পর গত 24 এপ্রিল থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে, যার মাধ্যমে দেশ জুড়ে দ্রুত অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয়েছে কেন্দ্র সরকার। এশিয়ায় করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় একদিনে সর্বোচ্চ মারা গেছে 1566 জন, আক্রান্ত 49,000। এছাড়া রাশিয়ায় করোনায় একদিনে 799, মেক্সিকোতে 328, ফিলিপাইনে 241 এবং মালয়েশিয়ায় 184 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ব্রাজিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে 1286, শনাক্ত 45,000-এর বেশি। ভারতে মারা গেছে 536 জন, নতুন শনাক্ত প্রায় 39,500। এদিকে যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। দেশটিতে একদিনে প্রায় 67,000, এক সপ্তাহে শনাক্ত বেড়েছে 59%। ইউরোপেও বাড়ছে সংক্রমণ। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ছাড়ালো 41,63,000, সংক্রমণ 19,41,00,000-এর বেশি। হারারিতে কাল সিরিজ নির্ধারণের লড়াই, ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজ জিততে চান অধিনায়ক মাহমুদুল্লাহ। চোট সামলে এই ম্যাচে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান, অনিশ্চয়তা আছে লিটন দাসকে নিয়ে। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। তৃতীয় টি-20কে অঘোষিত ফাইনাল বানিয়ে ফেলার পেছনে বড় দায় টাইগার ব্যাটসম্যানদের। পিছিল হাতে কিছু অবদান ছিল ফিল্ডারদেরও। দায় মুক্তির জন্য জরুরি শেষ ম্যাচটা জেতা। কাজটা সহজ হবে না জানা কথা। ইতিমধ্যে হাতছাড়া হয়েছে 2 ট্রফি, তৃতীয়টা দেশে রেখে দিতে মরিয়া থাকবে জিম্বাবুয়ে। ঘরের মাঠে যে একেবারে নির্বিষ নয় দল, দ্বিতীয় ম্যাচে সেটা প্রমাণ করে দিয়েছে রোডেশিয়ানরা। প্রতিপক্ষের সামর্থ্য অনুযায়ী ছক কষেছে ম্যানেজমেন্ট। কন্ডিশন, ম্যাচ পরিস্থিতি আর প্রতিপক্ষের সামর্থ্য অনুযায়ী বল করতে জানেন মুজারাবানি, মাসাকাজ্জারা। নিষ্পত্তির ম্যাচে তাই বড় পরীক্ষা ব্যাটসম্যানদের। 167 টার্গেটে টাইগার টপ অর্ডারের তাড়াহুড়ো ছিল দেখার মতো। 2-1 বড় শট কিংবা টুকটাক ক্যামিও নয়, ম্যাচ জিততে চায় যথার্থ ফিনিশিং। বার্তা যত দ্রুত বুঝে নেবেন তত মঙ্গল শরীফুল, শামীমদের জন্য। যেহেতু একটা ম্যাচ আছে, তো ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলবো এবং আমাদের সর্বস্ব
সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। শামীমের ডেবিউ নিয়ে যদি আমি বলি, তো আমি ওর সাথে 2 বছর ধরে খেলতেছি। ও খুবই ভালো ফিল্ডার এবং কি পাওয়ার হিটার, ভালো ব্যাটসম্যান। আর আমরা দুজন চাইবো ইনশাল্লাহ ন্যাশনাল টিমে অনেকদিন সার্ভিস দেওয়ার জন্য। বোলারদের কাজ বারবার কঠিন হয়ে যাচ্ছে বাজে ফিল্ডিংয়ে। শরীফুল তাসকিনরা খারাপ করেননি, তবে মুস্তাফিজের অনুপস্থিতিতে ডেথ ওভারে অভিভাবক শূন্য মনে হয়েছে বোলিং অ্যাটাককে। মুস্তাফিজ ভাইয়ের কথা যদি বলেন, উনি এখন ইনজুর্ড, আর উনি না থাকাতে একটু টিমের প্রেশার আছে, তো সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যাতে প্রেশারটা না থাকে। নায়ক হবার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। এরই মধ্যে পকেটে এসে গেছে 2টা ট্রফি। কোণঠাসা স্বাগতিকদের শেষ সম্বলটাও জিতে নেয়া খুব সম্ভব। সোহান শামীমদের শুধু শিক্ষা নিতে হবে দ্বিতীয় ম্যাচের ভুলগুলো থেকে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিকে আর্চারে রিকার্ভ মিক্সড ইভেন্টের শেষ 16তে আটকে গেলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। সাউথ কোরিয়ার কাছে 6-0 সেট পয়েন্টে হার বাংলাদেশের। গত মে মাসে এই ইভেন্টেই ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এর ফাইনালে খেলেছিলেন রোমান দিয়া। তাই ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু অলিম্পিকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দেশসেরা 2 আর্চার। প্রতিপক্ষ সাউথ কোরিয়া প্রবল শক্তিশালী। প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে 38, বাংলাদেশ 30। দ্বিতীয় সেটে কোরিয়ার 35 ও বাংলাদেশের 33। তৃতীয় সেটে ভালোই লড়েছিল রোমান দিয়া। কোরিয়ার 39-এর বিপরীতে বাংলাদেশ করেছিল 38। রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বাকি এখন রিকার্ভ একক ইভেন্ট। টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতলেন চীনের ইয়াং কিয়ান। সকালে নারীদের 10 মিটার এয়ার রাইফেলে বিজয়ী হন তিনি। 251.8 পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন কিয়ান, যা অলিম্পিক ইতিহাসে নারীদের 10 মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গালাশিনার। তিনি পেয়েছেন 251.1 পয়েন্ট। ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টিয়ান। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।